দেখো, তো আমরা আজকে ফাইনালি চতুর্থ অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি। আর তোমরা একটু চেষ্টা করবে নিয়মিত ক্লাসে থাকার জন্য, তাহলে আমাদের অধ্যায়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমার ক্লাসের নিয়ম হচ্ছে দয়া করে আনমিউট রাখবে, মানে আমি কথা বললে সাথে সাথে একটু রেসপন্স করতে হবে। আমি যখন যা বলবো সেটা সাথে সাথে রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে তুমি কোথায় বুঝতেছো না, কোথায় তোমার সমস্যা হচ্ছে। ক্লিয়ার? ওকে। তো এখানে আমাদের চতুর্থ অধ্যায়ের কাজ হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। শোনো, বুঝতে না পারলে কিন্তু সাথে সাথে আমাকে নক দাও, সাথে সাথে জায়গায় হচ্ছে জিজ্ঞাসা করবা যে স্যার এটা কি হচ্ছে, এটা তো বুঝলাম না। তো লেনদেন হচ্ছে টোটালি কয় প্রকার? তাহলে দুই প্রকার। নর্মালি লেনদেন দুই প্রকার আমরা চিন্তা করে থাকি। দুই প্রকার লেনদেন দুই প্রকার। এর বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখে বুঝতে পারি যে একটা লেনদেনে দুটো বৈশিষ্ট্য পাওয়া যায়। লেনদেন দয়া করে নোট করে যে কোনো একজন হচ্ছে গ্রুপে দিয়ে দিবা। আমি যা যা লিখবো সেগুলো নোট করে গ্রুপে দিয়ে দিবা। দেখো, চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, ট্রানজ্যাকশন মানে লেনদেন। ক্যাপিটাল মানে মূলধন, আর রেভিনিউ মানে আয় বা মুনাফা জাতীয়। তো মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই দুই প্রকার আমরা লেনদেন দেখে থাকি। একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। তো এইখানে যেটা দরকার নোট করবা সেটা হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে, যা সকলেরই আশা। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায় লাভ ক্ষতি ও সার্বিক অবস্থা জানা প্রয়োজন। এই এমসিকিউটা আসে যে নির্দিষ্ট সময় পর পর একটা প্রতিষ্ঠানের ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় পর পর একটা ব্যবসায়ের লাভ ক্ষতি ও সার্বিক অবস্থা জানা প্রয়োজন। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায়ের কি জানা দরকার? বহুপদী প্রশ্ন আসতে পারে। কি জানা দরকার? একটু দাগাও। লাভ ক্ষতি ও সার্বিক অবস্থা জানা দরকার। লাভ ক্ষতি ও সার্বিক অবস্থা বহুপদী প্রশ্ন থাকবে, দুটো অপশন থাকবে। হ্যাঁ, বহুপদী প্রশ্নতে 1, 2 আর 3 নাম্বার যে অন্য কিছু একটা থাকবে। তো তুমি 1 আর 2 অ্যান্সার দিয়ে দিলা। কি থাকবে? যে লাভ ক্ষতি ও সার্বিক অবস্থা জানা প্রয়োজন। কিছু লেনদেনের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এবং কিছু লেনদেনের সুবিধা দীর্ঘদিন ব্যাপী পাওয়া যায়। ব্যাপারটা ঠিক এমন, যদি আমি বলি যে তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য একটা মেশিন ক্রয় করছো। একটু ভালো করে বোঝার ট্রাই করো। তুমি একটা মেশিন ক্রয় করছো। এখন এই মেশিন তুমি ক্রয় করার পরে এই মেশিনটা তুমি কতদিন ব্যবহার করবা? আবার তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য তুমি মনে করো তোমার চালের ব্যবসা, তো তুমি 5 বস্তা চাল ক্রয় করছো। কয় বস্তা? 5 বস্তা। এটাও তুমি চিন্তা করো যে তুমি এই 5 বস্তা চাল ক্রয় করছো, এইটা কতদিন ব্যবহার করবা। এই দুটো পার্থক্য যদি তুমি বুঝতে পারো তাহলে বুঝবা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য। ক্লিয়ার? এখন আমাকে বলো যে মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে মেশিন হচ্ছে মূলত আমরা প্রতিদিন তো মেশিন কিনি না, আমরা মেশিন কিনি 5 বছর 10 বছর পর পর। আর চাল কিনি আমরা প্রতিদিন কেনা লাগতে পারে, দিনে একাধিকবার কেনা লাগতে পারে। আমার কথা ক্লিয়ার? আমরা একাধিকবার কিনে থাকি চাল, আর মেশিনটা কিনি 5 বছর 10 বছর পর পর। তার মানে এই লেনদেনের সুবিধাটা আমরা অনেক দিন ব্যবহার করব, 5 বছর 10 বছর। আর এই লেনদেনের সুবিধাটা আমরা ব্যবহার করব মাত্র হয়তো 1 দিন কিংবা 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস। তুমি তার চাল কিনে 5 বছর ব্যবহার করবে না, তাই না? তোমরা একটু কথা বলো। হ্যালো, এই জি স্যারের মূল্য যে কত? হ্যাঁ, এই জি স্যারটা অন্তত পক্ষে বইল প্লিজ। ওকে, এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে।
হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। তারপর তাহলে লেনদেন বুঝলাম, মূলধন জাতীয় মানে যেটার দীর্ঘমেয়াদ, অনেক দিন তার সুবিধা ভোগ করা যায়, আর যেটা কম দিন সুবিধা ভোগ করা যায় সেটা হচ্ছে স্বল্প মেয়াদ, সেটা মুনাফা জাতীয়। আরেক দিক আসো, এই মেশিন কিনতে যে টাকা দরকার, 5 বস্তা চাল কিনতে সেই টাকা দরকার না। তার মানে টাকার পরিমাণটা কিন্তু এখানে কম, এখানে বেশি। খেয়াল করে দেখো, মেশিন কিনতে লাগবে হয়তো 1 লাখ বা 2 লাখ টাকা, মনে করো 1 লক্ষ টাকা লাগলো। আর চাল কিনতে কি 1 লক্ষ 2 লক্ষ টাকা লাগবে? লাগবে না। চাল কিনতে হয়তো 5,000 10,000 টাকা লাগবে, এরকম। তো কিছু লেনদেনের সুবিধা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়, কিছু লেনদেনের সুবিধা দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়। এই অবস্থার বিবেচনা করেই লেনদেন সংগ্রহকে মূলধন ও মুনাফা জাতীয় এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে। লেনদেনের সঠিকভাবে বিভক্তকরণের উপরই ব্যবসায়ের প্রকৃত লাভ ক্ষতি, আর্থিক অবস্থা নির্ভর করে। তাই মূলধন মুনাফা জাতীয় লেনদেনের সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়। এইখানে একটা বিষয় জানা দরকার যে কিছু লেনদেনের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এবং কিছু লেনদেনের সুবিধা দীর্ঘ সময়ব্যাপী। এই অবস্থা বিবেচনা করে লেনদেন সংগ্রহ মূলধন ও মুনাফা জাতীয়। আচ্ছা, সুবিধা অসুবিধার কথা চিন্তা করলে লেনদেন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় হয়। দরকার নাই, এখানে আর কিছু লাগবে না দাগানো। এবার দেখো তাহলে লেনদেন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় হয়। মূলধন জাতীয় 2 প্রকার: মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। আর হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় ব্যয়। এই হচ্ছে আমাদের এই লেনদেনের মানে এই অধ্যায়ের মূল টপিক আলোচনার। এখন দেখো, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা আমরা জানব। তাহলে কি বললাম? আমরা বুঝলাম মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা আমরা অলরেডি শিখে ফেলেছি। তো এই বৈশিষ্ট্যটা খুব দরকার যে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের কিছু বৈশিষ্ট্য, যেমন লেনদেনের সুবিধা ভোগটা করি আমরা। মুনাফা জাতীয়তে, মূলধন জাতীয়তে দীর্ঘ মেয়াদ হয় আর স্বল্প মেয়াদ হয় মুনাফা জাতীয়তে। তারপর যদি বলি অনিয়মিত ঘটে, নিয়মিত ঘটে, এইটা দ্বারা কি বুঝলা? নিয়মিত হচ্ছে যে ঘটনাটা একটা প্রতিষ্ঠানে নিয়মিত ঘটে, যেমন প্রতি মাসে মাসে তোমার প্রোডাক্ট কিনতে হয়, প্রতি মাসে তা আবার বিক্রি করে ফেলো, এরকম হয়। আবার এরকম হয় যে আসবাবপত্র
কিংবা মেশিন যন্ত্রপাতি এগুলো কি একটা প্রতিষ্ঠান নিয়মিত কিনে? তুমি বলো তো। না, নিয়মিত কিনে না। আবার যদি বলো যে প্রতিষ্ঠানে যা ব্যবসা করার জন্য প্রতিদিন যা লাগে প্রোডাক্ট যেগুলো বিক্রি করে সেগুলোর কথা চিন্তা করো, যে চাল ডাল, একটা মুদিখানা দোকানের কথা যদি বলি, চাল ডাল এগুলো কি তারা নিয়মিত কিনে না? দিনে একাধিকবারও কেনা লাগতে পারে। কিন্তু এই আসবাবপত্র এগুলো তো নিয়মিত কিনবে না, তার মানে এটা হচ্ছে অনিয়মিত। 5 বছর 10 বছর পর কিনবে হুটহাট করে, আর এটা নিয়মিত হতে পারে। তারপর টাকার পরিমাণটা এটা বড় থাকে আর এটা ছোট থাকে। এই 3টা করে বৈশিষ্ট্য শিখে রাখবা, ভালো মতো মুখস্থ করে রাখবা। উপরিউক্ত 3টি অবস্থা বিবেচনা করে নিম্নোক্ত লেনদেন সমূহকে 2 ভাগে বিভক্ত করো। তো চলো আমরা 2 ভাগে বিভক্ত করি। এটা একটা কাজ যে উপরিউক্ত 3টি অবস্থা বিবেচনা করে নিম্নোক্ত লেনদেন সমূহকে 2 ভাগে বিভক্ত করো। ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ। আচ্ছা বলো তো, এই ব্যাংক থেকে ঋণ গ্রহণটা আমরা কি ডেলি ডেলি নিতে পারবো ঋণ? কেউ একটু কথা বলো, ঋণটা কি আমরা ডেলি ডেলি নিতে পারবো? না। খুব সুন্দর কথা, একটু 1 মিনিট। হ্যাঁ, এটা আবার তোমাদের তো লাগবে ক্লাসগুলো, তাই না? ওকে, তো যেটা বলতেছিলাম যে এই ব্যাংক থেকে ঋণ গ্রহণের এই সুবিধাটা তুমি কতদিন পর পর নিতে পারবা? নিয়মিত নিতে পারবা প্রতিদিন, নাকি সময় লাগবে, অনেক দিন পর পর নিতে পারবা? বলো তো। অনেক দিন পর পর। ওকে, তাহলে এটা বলতে পারি আমরা দীর্ঘমেয়াদ, তাই না? দীর্ঘ মেয়াদ। আবার এটা হচ্ছে অনিয়মিত। অনিয়মিত। আচ্ছা, লোন কি কেউ 2-5 হাজার টাকা নেয়? বলো তো। লোন কি কেউ এমন হয় যে 2000-4000 টাকা নিচ্ছে? বললাম লোন কেউ 2000-4000 টাকা কি নেয়? নাকি টাকার পরিমাণ অনেক বেশি থাকে? টাকার পরিমাণ অনেক বেশি থাকে না? অনেক বেশি থাকে। তাহলে টাকার অঙ্কের পরিমাণ অনেক বেশি, বড় অঙ্কে থাকে, বড় অঙ্কের হয়ে থাকে। ওকে, এবার দেখো পণ্য বিক্রয়। আচ্ছা, একটা প্রতিষ্ঠান কি 4-5 বছর পর পর পণ্য বিক্রি করে, নাকি ডেলি একাধিকবার পণ্য বিক্রি করে? বলো তো। অবশ্যই, থ্যাংক ইউ। তাহলে একাধিকবার বিক্রি করে, তার মানে এটা হচ্ছে নিয়মিত ঘটে। তাহলে এইটা খেয়াল করো, এটাকে আমরা বলতে পারি, এখন আমাদের এত কিছু লেখার দরকার নেই এখানে, আমরা শুধু লিখব এইটা হচ্ছে মূলধন জাতীয়। এইটা খালি লিখব মূলধন জাতীয়। হ্যাঁ, মূলধন জাতীয়। তারপর এই পণ্য বিক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয়। হ্যাঁ, মুনাফা জাতীয়। তারপর বাকিতে আলমারি ক্রয়। আচ্ছা, বাকিতে কিনুক আর নগদে কিনুক, আলমারি ক্রয়টা কি নিয়মিত হয়? নিয়মিত কি আলমারি ক্রয় করে? অনিয়মিত। তার মানে এটাও দীর্ঘমেয়াদী। জি, দীর্ঘমেয়াদী। যাদের একটু ধারণা আছে তারা কিন্তু এগুলো খুব সহজেই ধরতে পারবে। কর্মচারীর বেতন তুমি নিয়মিত দিবা, মানে প্রতি মাসে, সেটা প্রতিদিন না, প্রতি মাসে দিবা, নাকি 5 বছর 7 বছর পর পর দিবা? প্রতি মাসে। আচ্ছা শোনো, তোমাদের ক্লাস যদি স্টপ হয়ে যায়, মানে ক্লাস থেকে সরাসরি যদি বের হয়ে যাও, এমন হয় মানে 45 মিনিট পর বের হয়ে যাবে, তখন কিন্তু ওই লিঙ্কে আবার ক্লিক করবা একটু পরে, মানে জাস্ট 4-5 মিনিট একটু অপেক্ষা করবা, তারপর ওই লিঙ্কে আবার ক্লিক করে আবার ঢুকে পড়বা। ঠিক আছে? ওকে। তারপর কর্মচারীকে বেতন প্রদান। কর্মচারীকে বেতন দিছো। আচ্ছা, বেতন কি তুমি হচ্ছে প্রতি মাসে দিবা নাকি দীর্ঘমেয়াদী? তাহলে এটা প্রতি মাসে দিব, তার মানে এটা হচ্ছে নিয়মিত। সো মুনাফা জাতীয়, নাকি? মুনাফা জাতীয়। ওকে। তারপরে পুরাতন মোটর গাড়ি বিক্রয়। মোটর গাড়ি তোমার কয় হাজার আছে যে তুমি ডেলি বিক্রি করবা? হয়তো 5-10 বছর পর একটা ব্যবহার করতে করতে এক সময় যে পুরাতন হয়ে যায়, তারপর আমরা সেটা বিক্রি করি। তাহলে এটা কিন্তু মুনাফা জাতীয়, ওই মূলধন জাতীয়, তাই না? মূলধন জাতীয়। অনিয়মিত হয় টাকার হ্যাঁ, মূলধন জাতীয়। ঠিক আছে, মূলধন জাতীয়। ওকে। তারপরে ব্যাংকে জমাকৃত অর্থের সুদ। তুমি ব্যাংকে জমা রাখবা 5-10 বছর পর একবার হয়তো, কিন্তু সুদ প্রতি মাসে পাবা। সুদ প্রতি মাসে কিংবা প্রতি বছর পাবা, এই বিষয়টা মাথায় রাখো। সুদটা প্রতি বছর কিংবা প্রতি মাসে পাবা। ঠিক আছে? ওকে। এবার দেখো আমরা চলে যাই পরের অংশে। যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী, মানে 1 বছরের অধিক সময়
1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যায় এবং টাকার অঙ্ক সব সময় অপেক্ষাকৃত বড় থাকে, লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তা মূলধন জাতীয় লেনদেন। অপরদিকে যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট থাকে কিন্তু নিয়মিত সংগঠিত হয় নির্দিষ্ট সময় পর পর, তা মুনাফা জাতীয় লেনদেন। এইগুলো একটু মনে রাখবা। ওকে, চলো এখন আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়ের মধ্যে একটু পার্থক্য আছে। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আচ্ছা আমি যে লিখি বোর্ডে, এখানে লেখাগুলো কি ক্লিয়ার বোঝা যায়? ওকে, যাই হোক, আমি খুব একটা ধনী মানুষ না, গরিব শরীফ মানুষ, তো আমার আর কি ফোনের ক্যামেরা খুব একটা ভালো না। মোটামুটি আমার এই জুমে ঢুকতে আমার সময় লাগছে অনেক, মনে করো 15 মিনিট ধরে আমি খালি চেষ্টা করে জুমে ঢুকলাম। তো খুব শীঘ্রই ফোন চলে আসবে, নিব, তো তখন আর কি আরও সুবিধা হবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে। আর ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা, যেটা দিয়ে ভিডিও করি, কিন্তু ওটাতে আর কি ওই কম্পিউটারে কানেক্ট করে ক্লাস করতে গেলে ঝামেলা হয়, এই কারণে ব্যাটারি শেষ হয়ে যায় একটু পরপর। তো যাই হোক, আমাদের এই সমস্যাটা আরও মানে ক্যামেরাটা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ সামনে, তোমাদের সাপোর্ট করার কারণে। তোমরা একটু সাপোর্ট করবা, নিয়মিত ক্লাস করবা, 2-5 জন বন্ধুবান্ধবকে একটু ভর্তি করাবা, ঠিক আছে, ভালো লাগলে। আর প্রচুর প্রশ্ন করবা ক্লাসে, দেখি কে কত বেশি প্রশ্ন করতে পারে। হ্যাঁ, কে কত বেশি প্রশ্ন করতে পারে, ডিস্টার্ব না করে আর কি। হ্যাঁ, দেখো কি বলছিলাম, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের মধ্যে আমাদের কাজ করতে হবে। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, খেয়াল করো, তুমি মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আজ পর্যন্ত আমার ইয়াতে আমি আর দেখি নাই। হ্যাঁ, খুব বেশি দেখি নাই, হয়তো খুব কম দেখছি, যদি একটা বইয়ে গাইডে, এর বাইরে 3টা-4টা থাকে, এমন খুব কম দেখছি। যেমন 1 নাম্বার হচ্ছে মূলধন আনায়ন, মালিক প্রতিষ্ঠানে যে মূলধন আনে, মূলধন আনায়ন। হ্যাঁ, মূলধন আনায়ন, খেয়াল করো, মূলধন আনায়ন, মূলধন আনায়ন। যদি মালিক প্রতিষ্ঠানে মূলধন আনে তাহলে সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। কথা ক্লিয়ার? মূলধন জাতীয় প্রাপ্তি বলবো যদি মালিক প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসে। তারপর 2 নাম্বার হচ্ছে ঋণ গ্রহণ, মালিক যদি ঋণ গ্রহণ করে, মালিক যদি ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানের জন্য। 3 নাম্বার হচ্ছে কোনো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয়, যদি দেখো যে স্থায়ী সম্পদ বিক্রয় করছে, স্থায়ী সম্পদ বিক্রয় করছে, স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন আনায়ন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ, হ্যাঁ, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়। এই 3টার বাইরে আর পাবা না আমার মনে হয়। ওনারা প্রশ্নের মধ্যে বলবে, প্রশ্নের মধ্যে বলে দিবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ লেখো, মূলধন জাতীয় প্রাপ্তি। তো মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা? তুমি অনেক টাকার পরিমাণ পাইছো প্রতিষ্ঠানে, প্রাপ্তি মানে টাকা পাইছো, প্রাপ্তি মানে পাইছো। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আছে মূলধন আনায়ন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। বইয়ের মধ্যে নোট করে নিবে, কেউ খাতায় নোট করার দরকার নাই। যে যা নোট করবে বইয়ের মধ্যে, বই থেকে যাবে, খাতা 2 দিন পর নাও থাকতে পারে, হারাই যাবে, বিক্রি করে দিবে। ওকে, তো দেখো মূলধন আনায়ন, ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয়, এই 3টা কাজ থাকলে সেটা আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি। সবাই একটু বলো আমার সাথে, মূলধন জাতীয় প্রাপ্তি কে কে বলো তো, বলো মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা কোনটা? হ্যালো, কোন 3টা বলছি বলো, কোন 3টা? আমাকে বলতে হবে, সাথে সাথে পড়া দিতে হবে। হ্যালো, ওকে, রিফা সাজিদা, আচ্ছা ঠিক আছে। একজন ছেলে বলো। কি ব্যাপার, একজন কথা বলছেন দেখছো? ওকে,
তাহলে কি বললাম, কোন তিনটা বলছি একটু মুখস্থ করে দাও। মূলধন আনায়ন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এই তিনটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। এখন স্যার মূলধন জাতীয় আয় কোনটা? মূলধন জাতীয় আয় হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রি করার কারণে যে আয়টা হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। মনে করো তুমি 50,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনেছিলে, 50,000 টাকা, সেইটা ব্যবহার করেছো 5 বছর, 5 বছর ব্যবহার করার কারণে ওর দাম আছে আর 40,000 টাকা। এই 40,000 টাকা ব্যবহার করার পরে দাম, বুঝো কিন্তু এটা হচ্ছে ক্রয় মূল্য। এটা কি? ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য। ওকে, দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য। তারপরে আর এটা হচ্ছে বই মূল্য বলা হয়, বই মূল্য বলা হয়। তাহলে ক্রয় মূল্য, বই মূল্য। এবার দেখো তুমি এই 40,000 টাকা ওর বই মূল্য, মানে এখন ওর দাম আছে 40,000 টাকা, কিন্তু তুমি বিক্রি করতে পারছো 42,000 টাকা। তাহলে তুমি বেশি বিক্রি করছো কত টাকা? 2,000 টাকা বেশি বিক্রি করছো, মানে ওর দাম আছে কত? 40,000, বেচছো কত? 2,000। এটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়ের জনিত মুনাফা। অর্থাৎ এই 2,000 টাকা হচ্ছে তোমার জন্য মূলধন জাতীয় আয় বলতে পারো। মূলধন জাতীয় আয় 2,000 টাকা। হ্যাঁ, 2,000 টাকা মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়। ক্লিয়ার? ক্লিয়ার একটু বলো তো, মূলধন জাতীয় আয় কোনটা? ক্লিয়ার? হ্যাঁ, কি ব্যাপার, কারো কথা নাই কেন? সারা শব্দ নাই? হ্যাঁ, এই যে সাফন সাহেব, তারপর দিস মিটিং ইজ বিং রেকর্ডেড, আছে রেকর্ড করছে কেউ একজন। এই রেডমি 9 তোমার নাম কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি আইপিএসে চলছে, যত সময় চালাতে পারি চেষ্টা করব। হ্যাঁ, সো দেখো আমরা যেখানে ছিলাম যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় বিষয়টা ক্লিয়ার নাকি? তুমি যে কোনো স্থায়ী সম্পদ যত টাকায় কিনছিলে তার চেয়ে যদি বেশি দামে তুমি বিক্রি করে থাকো তাহলে সেটা হচ্ছে তোমার জন্য আয়, এবং সেটা মূলধন জাতীয় আয়। তুমি একটা যন্ত্রপাতি কিনছো, নর্মালি তুমি চিন্তা করো একটা যন্ত্রপাতি কিনছো 20,000 টাকা দিয়ে, সেটা যদি তুমি কিছুদিন ব্যবহার করার পরে তুমি 25,000 টাকা বিক্রি করো, তাহলে নিশ্চয়ই তুমি 5,000 টাকা বেশি বিক্রি করতেছো। কারো ওখানে পাশের শব্দ হচ্ছে সম্ভবত, একটু প্লিজ দয়া করে চেষ্টা করো সাউন্ড মিউট করার জন্য, যার সাউন্ড হচ্ছে পাশে। ওকে, যেটা বলছিলাম, তাহলে মূলধন জাতীয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় এবং মানে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়, এই বিষয়টা কে এখনও ক্লিয়ার হওনি? তাহলে আমি একটা প্রশ্ন করবো, যদি ক্লিয়ার হয়ে থাকো বলো তো, কে কে ক্লিয়ার হতে পারোনি এখনও? ওকে, তাহলে আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো না প্লিজ। রেসপন্স না করলে বুঝবো কীভাবে শুনতে পাচ্ছ কি না। হ্যাঁ, এটা বলতে হবে, তো বলতে হবে, নাহলে আমি বুঝবো কীভাবে? কথা বলতে হবে একটু প্লিজ। ওকে, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি একটা প্রশ্ন করি, তারপর সেটা আমাকে একটু উত্তর দিতে হবে। হ্যাঁ, মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, ওকে, যদি বলা থাকে যে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা, তাহলে এইটা কি হবে বলো তো? এটা কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তি নাকি মূলধন জাতীয় আয় নাকি মুনাফা জাতীয় প্রাপ্তি, কি হবে বলো তো? ওকে, হ্যাঁ, এত সময় লাগতেছে কেন কথা বলতে তোমাদের? আচ্ছা, যদি এমন থাকে, ঘটনাটা যদি এমন থাকে যে তোমার রহিম ফার্নিচার 2 লক্ষ টাকার
2 লক্ষ টাকার টেবিল চেয়ার ক্রয় করেছে, টেবিল চেয়ার ক্রয় করলো। এখন এইটা কি হবে বলো তো, মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? আমার লেখা কি বোঝা যাচ্ছে? মূলধন জাতীয়। আচ্ছা, আর কে? আচ্ছা, মূলধন জাতীয়, কিন্তু এটা ভুল হয়েছে তো। কেন বলো তো? রহিম ফার্নিচার, ওনার ব্যবসায় তো টেবিল চেয়ারের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা। তো যদি ফার্নিচারের ব্যবসা হয় তাহলে তার জন্য কি এটা স্থায়ী সম্পদ? সে কি এটা ব্যবহার করার জন্য কিনছে নাকি বিক্রি করার জন্য কিনছে? তাহলে তার জন্য এটা মুনাফা জাতীয়, কারণ সে তো এটা ব্যবহার করবে না। সে কি 5-7 বছর ব্যবহার করবে? না, সে তো ডেলি ফার্নিচার কিনবে, ডেলি ফার্নিচার বিক্রি করবে। তাহলে এটা কি হবে? মুনাফা জাতীয়। লেনদেনটা কি মুনাফা জাতীয়। কেন বুঝছো? নামটা অনেক কিছু নির্ভর করে। অঙ্কের মধ্যে দেখবা নাম লেখা আছে কিনা, মানে নাম কি লেখা আছে এইটা দেখে অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, নাম লেখা আছে কিনা সেটা দেখবা, নাম দেখলে অনেক কিছু বোঝা যায়। ওকে, তারপর গেল। এরপরে দেখো, তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় শেষ। এখন আমরা যাব হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা একটু নোট করো, মূলধন জাতীয় ব্যয় একটাই। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় যে কোনো স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে, ক্রয় করলে, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে, যে কোনো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটা মূলধন জাতীয় ব্যয় হবে। কি বললাম? যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় হবে। মূলধন জাতীয় ব্যয়, টাকার পরিমাণ অনেক হচ্ছে বড় থাকবে, এটা অনেক দিন পর পর ঘটবে, এরকম যদি হয় তো যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটা মূলধন জাতীয়। এখন কথা হচ্ছে সেটা সে ব্যবহার করার জন্য কিনবে কিনা সেটা আগে দেখতে হবে। যদি ব্যবহারের জন্য কিনে তাহলে সেটা অবশ্যই অবশ্যই মূলধন জাতীয় হবে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তারপর দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, একটু বোঝার চেষ্টা করো। মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, তুমি মনে করো 5,000 টাকা বেতন পাইছো, বা তুমি তোমার কর্মচারীর বেতন 5,000 টাকা করে দিচ্ছ। এটা তো প্রতি মাসে দিচ্ছ, তাই না? এটা তুমি প্রতি মাসে দিচ্ছ বা প্রতি, মানে নিয়মিত দেয়া লাগবে এই ঘটনাটা, নিয়মিত, তাই না? এই ঘটনাটা নিয়মিত ঘটবে। তাহলে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো মুনাফা জাতীয়, অর্থাৎ যে ঘটনাটা নিয়মিত ঘটে, মুনাফা জাতীয়। হ্যাঁ, এটা হবে কি মুনাফা জাতীয়। যেসব ঘটনা নিয়মিত একটা প্রতিষ্ঠানে ঘটে থাকে সেটাকে আমরা মুনাফা জাতীয় বলে থাকি। আচ্ছা, তো এখন এই যে তুমি হচ্ছে 5,000 টাকা বেতন দিছো, যদি এই বেতনটা মনে করো তুমি অঙ্ক করতেছো 2025 সালে বা 2026 সালে, তো এই বেতনের মধ্যে 2025 সালে বেতন তো দিছোই, আবার সাথে তুমি আরও 2,000 টাকা বেশি দিছো। তার মানে তুমি মূলত 25 সালের জন্য কত দিছো? 25 সালের জন্য তুমি দিছো মূলত 3,000 টাকা, আর 2,000 টাকা দিছো 2026 সালের জন্য। তাহলে এই যে 5,000 টাকা তুমি দিছো, এই 5,000 টাকা হচ্ছে প্রদান, মুনাফা জাতীয় প্রদান। আর তুমি এই যে 3,000 টাকা দিছো, এটা হচ্ছে তোমার জন্য ব্যয়। তো এরকম চিন্তা করো যে তোমার কাছ থেকে টাকাটা, মূলত টাকা চলে গেছে কত? 5,000। প্রদান মানে চলে যাওয়া, প্রদান মানে কি? টাকা দিয়ে দেওয়া। আর প্রাপ্তি মানে টাকা আসলো। সেমভাবে যদি তুমি চিন্তা করো যে তুমি ভাড়া পাইছো 5,000 টাকা, তো 2025 সালের জন্য পাইছো 3,000 টাকা, আর 2026 সালের জন্য পাইছো 2,000 টাকা। তুমি অঙ্ক করতেছো 2025 সালে, তাহলে এইটা হচ্ছে, এই পুরো টাকাটা হচ্ছে তোমার জন্য প্রাপ্তি। আর এই হচ্ছে তোমার রানিং বছরের জন্য যেটা পাইছো, অর্থাৎ 2025 সালের জন্য যেটা পাইছো, এটা হচ্ছে তোমার জন্য একটা আয়। এটা হচ্ছে তোমার জন্য কি? একটা আয়। ওকে, এটুকু ক্লিয়ার কি বলতে চাচ্ছি আমি? আচ্ছা, আমি আবার বলতেছি, শোনো।
আচ্ছা, তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন দিছো 20,000 টাকা, একটু রেসপন্স করো, কত টাকা দিছো? 20,000 টাকা। তুমি অঙ্ক করতেছো কত সালে? লেখা কি বোঝা যাচ্ছে? তুমি অঙ্ক করতেছো হচ্ছে মনে করো 2026 সালে অঙ্ক করতেছো। তো তোমার কর্মচারী তুমি বেতন দিছো কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে মানে তুমি বেতন দিছো 20,000 টাকা, তবে 20,000 টাকার মধ্যে 2025 সালের কিছু টাকা বকেয়া ছিল। এই 25 সালে যে টাকাটা বকেয়া ছিল, মনে করো 5,000 টাকা 25 সালের বকেয়া ছিল। তাহলে এই পুরো টাকাকে তুমি বলবা হচ্ছে প্রদান। পুরো টাকাকে বলবা প্রদান, মানে তুমি দিছো 20,000 টাকা, পুরো টাকাটাই হচ্ছে প্রদান। আর 26 সালের জন্য তুমি কত দিছো, মানে এই বছরের জন্য দিছো কত টাকা? এই বছরের জন্য তুমি দিছো হচ্ছে 15,000 টাকা। এই 15,000 টাকা তোমার জন্য ব্যয়। এই 15,000 টাকা তোমার জন্য ব্যয়। আর তাহলে এই 5,000 টাকার কোনো হিসাব আমরা করব না, আমরা হিসাব করব দুটো। একটা হচ্ছে টোটাল তুমি কত টাকা দিছো, 20,000 টাকা। চলতি বছরের জন্য কত দিছো, 15,000 টাকা। এইটা হচ্ছে তোমার জন্য ব্যয়। আর তুমি প্রদান করছো যেটা, সেটা হচ্ছে তোমার জন্য মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ এই 20,000 টাকা মুনাফা জাতীয় প্রদান, আর এই 15,000 টাকা হচ্ছে তোমার জন্য ব্যয়। শুধুমাত্র যে বছর অঙ্ক করবা সেই বছরের জন্য যে টাকাটা দিবা সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় কিংবা আয়। শুধুমাত্র যে বছরের জন্য মানে যে বছর তুমি অঙ্ক করতেছো ওই বছরে যে টাকাটা দিবা সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা ব্যয়। আর পুরো টাকাটাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান। আবার এরকমভাবে চিন্তা করা যায়, তোমার 2026 সালে তুমি অঙ্ক করতেছো, এখানে তোমার বেতন দেওয়ার কথা 10,000 টাকা, কিন্তু তুমি দিছো কত, তুমি দিয়েছো কত টাকা, তাহলে চিন্তা করো এখন যে তুমি তোমার আসলে দেওয়ার কথা বেতন কত টাকা, আমার সাথে একটু বলো, তোমার দেওয়ার কথা কত টাকা বেতন? 10,000 টাকা, রাইট? কি ব্যাপার, কেউ কথা বলছো না? আচ্ছা, আমার কিন্তু নিয়ম আছে একটা, যে ক্লাসে কথা বলতে হবে। তাহলে 2026 সালে তুমি বেতন দিচ্ছ টোটাল 10,000 টাকা। তো 10,000 টাকা বেতন দেওয়ার কথা তুমি দেওনি, তুমি দিচ্ছ হচ্ছে কত, এই 8,000 টাকা। অর্থাৎ তুমি 8,000 টাকা দিছো, তো তোমার প্রদান কত টাকা? তোমার প্রদান কিন্তু এই 8,000 টাকা, এটা হচ্ছে তোমার জন্য প্রদান। আর এই পুরো 10,000 টাকা তোমার জন্য ব্যয়। ভবিষ্যতে তোমাকে আরও 2,000 টাকা পরিশোধ করতে হবে যেহেতু ব্যয় হয়েছে। ওকে, তারপর দেখো, এরপরে হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, এটাও শেষ আমাদের। এরপর মুনাফা জাতীয় প্রদান বা খরচ, এটাও শেষ। সবসময় মাথায় রাখবা যে চলতি বছরেরটা হচ্ছে ব্যয়, আর অগ্রিম কিংবা বকেয়া যেটাই থাক না কারণ পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর দুটোই আমাদের জন্য একটা হচ্ছে প্রদান বা প্রাপ্তি হিসাব হয়। শুধুমাত্র রানিং বছরেরটা আমাদের জন্য ব্যয় হয়। আচ্ছা, এবার দেখো, কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় করার পরে এর সাথে যত প্রকার খরচ আছে সবগুলো মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় হয়ে থাকে। যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার পরে এর সাথে যত রকম খরচ থাকবে, যেমন একটা স্থায়ী সম্পদ তুমি ক্রয় করার পরে মনে করো একটা মেশিন তুমি কিনেছো, মেশিনের দাম হচ্ছে 50,000 টাকা, মেশিনের দাম 50,000 টাকা। তার সাথে তুমি মনে করো যে পরিবহন খরচ দিয়েছো, পরিবহন খরচ, তো পরিবহন খরচ মনে করো 5,000 টাকা, 5,000 টাকা। তারপর পরিবহন খরচের পরে এরপরে দেখবা পরিবহন খরচের পরে এরপরে সেইটা আমদানি শুল্ক দেয়া লাগতে পারে। হ্যাঁ, আমদানি শুল্ক দেয়া রাখতে পারে, আমদানি শুল্ক, এই ধরনের খরচ থাকতে পারে, মনে করো 5,000 টাকা ধরলাম। তারপর সেটা জাহাজ ভাড়া থাকতে পারে, জাহাজ ভাড়া থাকতে পারে আরও 5,000 টাকা মনে করো। তারপর সেটা সংস্থাপন ব্যয়, যে কোনো একটা মেশিন সংস্থাপন করতে একটা খরচ লাগে, সংস্থাপন ব্যয়, হ্যাঁ সংস্থাপন ব্যয় লাগে, সেটাও হতে পারে সংস্থাপন ব্যয়। এই ব্যয়টাও মনে করো 2,000 টাকা। এই টোটাল যত খরচ হইল অর্থাৎ 50, 55, 60, 65, হ্যাঁ 67,000 টাকা। অর্থাৎ মেশিন হিসাব হবে, মেশিনের দাম হচ্ছে 67,000, এটাই হচ্ছে মূলত মেশিন। হ্যাঁ, এই যে 50,000 টাকা দিয়ে কিনছো এটা ধরা যাবে না, ধরতে হবে কত, এই যে 67,000 টাকা। তার মানে এখানে মূলধন জাতীয় ব্যয় 67,000 টাকা।
মনে থাকবে যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে তার একবারে সংস্থাপন মানে চালু করা পর্যন্ত যত খরচ আছে সব একসাথে করে সেটাকে আমরা কি বলবো, মূলধন জাতীয় ব্যয় বলবো। কোনো ডাউট আছে বলো একটু প্লিজ। থ্যাংক ইউ একটু রেসপন্স করবা প্লিজ, প্রথমবার রেসপন্স করবা। এই যে আমি কষ্ট করে কথা বলতেছি, ক্লাস করাচ্ছি, তোমরা যদি একটু এতটুকু রেসপন্স না করো, আমি তো বলছি সম্পূর্ণ আনমিউট রাখতে হবে, হ্যাঁ আনমিউট রাখতে হবে। আচ্ছা এই জায়গাটা বইয়ে দেখাই নাও, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব। শুধু মুনাফা জাতীয় আয় ও খরচের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়। আচ্ছা ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা যায় কিভাবে? বিশদ আয় বিবরণী প্রস্তুত করে, এটা আসবে এমসিকিউতে। হ্যাঁ, ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা যায় কিভাবে? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। তারপর অপরদিকে শুধু মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা যায়। এই দুই ধরনের লেনদেন পরস্পর অবস্থান পরিবর্তন করে আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হলে কখনোই ব্যবসায়ের প্রকৃত লাভ ক্ষতি জানা যাবে না। মানে স্থান পরিবর্তন বলতে বোঝাচ্ছে যেটা বিশদ আয় বিবরণীতে আসবে সেটা হচ্ছে তোমার মানে আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। আমরা বিশদ আয় বিবরণীতে কি লিখি এটা তোমরা আরও অন্য ক্লাসে পাবা। হ্যাঁ, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীতে আমরা কি লিখি দেখো, বিশদ আয় বিবরণীতে আমরা লিখে থাকি, বিশদ আয় বিবরণীতে আমরা লিখে থাকি হচ্ছে শুধুমাত্র আয় এবং ব্যয়, শুধুমাত্র আয় অথবা ব্যয় লিখে থাকি। তারপরে আয় ও ব্যয় লিখে থাকি। তারপর আর্থিক অবস্থার বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি লিখে থাকি? আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিখে থাকি সম্পদ, সম্পদ। তারপরে আমরা লিখে থাকি দায় লিখে থাকি, তারপর লিখে থাকি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। সো এটা এমসিকিউ পাবা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যাদের সামনে, তারা এটা এমসিকিউ পাবে মালিকানা সত্ত্ব। হ্যাঁ, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে বিশদ আয় বিবরণীতে আয় ও ব্যয় আসে, আয় এবং ব্যয় আসে। হ্যাঁ, আয় ও ব্যয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপর একটু পারলে নোট করে নিও, ভিডিওটাও থাকবে, ক্লাস রেকর্ড করা হচ্ছে, হ্যাঁ রেকর্ড থাকবে। এরপর আসো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দয়া করে এটা পাবা ক নাম্বারে পাবা, ম্যাক্সিমাম ক নাম্বারে, একটু লিখে নাও, নোট করে নাও, এই বইয়ের পেজের মধ্যে নোট করে রাখো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমি 3টা লিখে দেব, 3টা। তাইলে আমি এর আগে 3টা লিখে দিয়েছিলাম, কি কি বলো তো? এর আগে 3টা লিখে দিয়েছিলাম, কি কি? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তোমার নামটা কি বলো তো? তোমার নামটা কি? ইয়ামিন। হ্যাঁ, রেডমি 9। ওকে ইয়ামিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি প্লিজ, তোমরা মানে আমি বলি, আমি তো আমি কষ্ট করতেছি না বলো তো? আমি তো কষ্ট করতেছি, তোমাদের দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করব। তোমাদেরও ছোট ছোট দায়িত্ব আছে নাকি? তোমরাও দায়িত্ব পালন করতে হবে। এখানে কিন্তু কারেন্ট নাই, অলরেডি কারেন্ট চলে গেছে, তারপরেও কিন্তু আমি ক্লাস করাচ্ছি, সম্পূর্ণ হচ্ছে তোমার ওই যে আইপিএসে। হ্যাঁ, তো আমি এত কষ্ট করতেছি ফ্যান ট্যান ছাড়া একবারে পুরোটা, হ্যাঁ গরমের মধ্যে। হ্যাঁ, তো এখন বলো যে এত পরিশ্রম করতেছি আর তোমরা কোনো রেসপন্স না করলে ভালো লাগবে? একটু রেসপন্স করবা প্লিজ। হ্যাঁ, ওকে। ওইটা ছিল হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, 3টা ছিল। আর এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, 1 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা নোট করে নাও প্লিজ, নোট করে নাও। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা এখন 3টে শিখবো এবং এই 3টার বাইরে আর থাকবে না। যদি থাকে তাহলে এর জন্য আমি দায়ী। এর জন্য আমি দায়ী। দেখো, 1 নাম্বার হচ্ছে পণ্যের গবেষণা ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়, গবেষণা ব্যয়। হ্যাঁ, পণ্যের গবেষণা ব্যয়, গবেষণা ব্যয়। বইয়ের মধ্যে লিখে রাখবা, হয়তো বইয়ে লেখাও থাকতে পারে, দাগায় রাখবা। পণ্যের গবেষণা লিখে রাখাটা বেটার হবে, অন্য কালার দিয়ে, লাল কালার দিয়ে, তাহলে বারবার যখন সামনে পড়বে একবার রিডিং পড়বা, মনে থাকবে। তারপর হচ্ছে ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর। ওকে, ব্যবসায় স্থানান্তর। 4 নাম্বার হচ্ছে এককালীন
ব্যাপক বিজ্ঞাপন প্রদান, ব্যাপক বিজ্ঞাপন প্রদান। এখন বলো এগুলোর মধ্যে কোনটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, সেটা একটু আমাকে মনে করাই দাও। এগুলোর মধ্যে কোনটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, এমন যদি হয় আমাকে একটু বলো এইটা সম্পর্কে। হ্যাঁ, ধারণাই নেই কার, বলো। ওকে ওকে, এখন পর্যন্ত এটা সম্পর্কে কারো ধারণাই নেই বা কখনো শুনো নাই এই কথাটা, বা এই কথাটার সাথে তোমার অপরিচিত কোন কথাটা, এখন পর্যন্ত শুনো নাই, সবই শুনছো তাই তো? মনে করো বিজ্ঞাপন লেখা থাকবে এমন, বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদান লেখা থাকবে, বিজ্ঞাপন 5 বছরের জন্য, তাহলে কি এককালীন অনেক হলো না? বিজ্ঞাপন 5 বছরের জন্য, হ্যাঁ 5 বছরের জন্য প্রদান, তাহলে এটা তো এককালীন দেয়া হয়ে গেল অনেক টাকা। বা মনে করো বললো মতিঝিল থেকে এইখানে সেইখানে ব্যবসায় স্থানান্তর করা হলো, তারপর বলা হলো যে পণ্য গবেষণার জন্য ব্যয় হলো, এই ধরনের অনেক কথা লেখা থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের অনেক কথা লেখা থাকতে পারে। ওকে, তারপর হ্যাঁ আর কোনো সমস্যা বলো? সমস্যা নাই? এগুলো নোট করে নিয়েছো? ওকে, এখন আমাদের কিছু জানার দরকার আছে এখান থেকে। কি জানার দরকার আছে? যেমন মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের কিছু তালিকা দেওয়া আছে, এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে, এগুলোর ব্যাখ্যা জানতে হবে আসলে কোনটার কাহিনীটা কি। ব্যবসায় মূলধন আনছে, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যবসা অনেক বছর পর পর হয়, মালিক এই টাকাটা দেয়, হ্যাঁ মালিককে তো একসময় টাকাটা ফেরত দিতে হবে প্রতিষ্ঠান থেকে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য শেষ হলে। জমি, দালান কোটা, পুরাতন যন্ত্রপাতি বিক্রি করলে এটা টাকা অনেক দিন পর পর আসে অনিয়মিত, ঋণ গ্রহণ করলে এটা মূলধন জাতীয়, তাই না? এই ধরনেরগুলা। ওকে, এগুলো একটু পড়বা দয়া করে, হ্যাঁ এগুলো পড়বা, এই যে ছকটা পড়বা। আচ্ছা এখন বলো পুরো অঙ্কের মধ্যে কার কোথাও কোনো সমস্যা আছে কিনা বুঝতে একটু কষ্ট করে বলো প্লিজ। কারো কোনো সমস্যা আছে কোথাও? এমসিকিউগুলো একটু সমাধান করে নাও, এমসিকিউগুলো একটু সমাধান করে নাও, তোমরা এখন বলবা, এখন একটু কথা বলো প্লিজ, একটু কথা বলো এখন, হ্যাঁ এটা একটু সমাধান করে নাও। দেখো তো মূলধন জাতীয় ব্যয় কোনটা? মূলধন জাতীয় ব্যয়, প্লিজ মূলধন জাতীয় ব্যয় কোনটা? মূলধন জাতীয় ব্যয় কোনটা? সুদ প্রদান কি মূলধন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়, হ্যাঁ মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়। সুন্দর, থ্যাংক ইউ মূলধন জাতীয় ব্যয় মেশিন ক্রয়। আচ্ছা, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ভুল হবে? দেখো তো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় খরচ হিসেবে ধরা হয়, লিপিবদ্ধ করা হয়, তাহলে ব্যাংক ব্যালেন্স ঠিক হবে, নাকি প্রাপ্য হিসাব ঠিক হবে, নাকি নিট মুনাফা ঠিক হবে, নাকি প্রদেয় হিসাব ঠিক হবে? ও সরি, কোনটি ভুল হবে? নির্ণয় ভুল হবে, সরি বলছে কি যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে। খেয়াল করো, তুমি মূলধন জাতীয় ব্যয়টা কোথায় লিখতে চেয়েছিলে? কোথায় আমি লেখার কথা বলেছিলাম? আর্থিক অবস্থার বিবরণীতে, রাইট? বুঝে নিও কিন্তু, আর্থিক অবস্থার বিবরণীতে, তাই না? বলো, একটু কথা বলো। আচ্ছা, তারপর মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় ব্যয় লিখতে চেয়েছিলাম কোথায়? বিশদ আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে, তাই না? এই বিশদ আয় বিবরণীতে আমরা পেয়ে থাকি হচ্ছে নিট মুনাফা পেয়ে থাকি। এখন বলো, যদি তুমি মূলধন জাতীয় মানে আর্থিক অবস্থার বিবরণীর কোনো তথ্য যদি বিশদ আয় বিবরণীতে এনে বসাও তাহলে কি হবে? নিট মুনাফার উপর ঝামেলা করবে, নিট মুনাফা ভুল হয়ে যাবে। এখানে একটা ব্যয় না, তারপরও যদি তুমি ব্যয় হিসেবে ধরে নাও, মনে করো 50,000 টাকার আসবাবপত্র কিনছো, সেটাকে তুমি আসবাবপত্র কিনছো তুমি ব্যয় হিসেবে দেখাইছো বিশদ আয় বিবরণীতে, তাহলে সেটা কি হবে? সেটা নিশ্চয়ই ভুল হবে, অর্থাৎ নিট মুনাফা কম দেখাবে, তাই না? তাহলে এটা নিট মুনাফায় ভুল হবে। সো খেয়াল করো, এটা কি হবে? নিট মুনাফা।
এখন বলতে পারো স্যার বাকিগুলো না কেন? ব্যাংক ব্যালেন্স এটা হচ্ছে চলতি সম্পদ, এটা চলতি সম্পদ, চলতি সম্পদ, এখানে ইফেক্ট পড়বে না। এটা হচ্ছে প্রদেয় হিসাব, এটা চলতি দায়, চলতি দায়। কিন্তু এখানে তো বলছে মূলধন জাতীয় ব্যয়, তো মূলধন জাতীয় ব্যয় তো একটা স্থায়ী সম্পদ ক্রয়, হ্যাঁ, যেমন আসবাবপত্র ক্রয়। দেখো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ তো এগুলো না, যেমন ব্যাংক ব্যালেন্স চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি সম্পদ, প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় হিসাব চলতি দায়, ব্যাংক ব্যালেন্স চলতি সম্পদ, এই প্রাপ্য হিসাব চলতি সম্পদ। তাহলে ইফেক্ট পড়বে কোথায়? এই যে এইটা নিট মুনাফা ভুল হবে। বুঝতে সমস্যা আছে কারো? বলো তো একটু, এখনো বুঝো নাই কে? ওকে, এরপরে দেখো বলতেছে মুনাফা জাতীয় খরচ কোনটা, বলো তো এখানে মুনাফা জাতীয় খরচ কোনটা বলো? 1 আর 3 বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়। শোনো, অনেকে গাড়ি ক্রয় দেখে বলবে যে এটা মূলধন জাতীয়, কিন্তু এটা বিক্রয়ের জন্য কিনছে, এটা একটা পণ্য, এটা নিয়মিত কিনতে হবে, সেটা মুনাফা জাতীয়। ব্যবসায় ব্যবহারের জন্য যন্ত্রপাতি, এটা হবে না, কারণ যন্ত্রপাতি ব্যবহার করবে 5-7 বছর 10 বছর। ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বিমা প্রিমিয়াম প্রদান, এই বিমা প্রিমিয়াম নিয়মিত দেওয়া লাগবে, রোড ট্যাক্স নিয়মিত দেওয়া লাগবে, এটা তোমার ছাড় নেই, প্রতি মাসে, প্রতি বছর, প্রতি 2 বছর, 5 বছর পর পর, মানে হিসাব আছে একটা নির্দিষ্ট সময়, 2 মাস 1 মাস পর পর দিতে হবে, মানে এটা হিসাব তোমার নিয়মিত 5 টাকা 10 টাকা নিয়মিত হিসাব করে বছরে নেয় ওরা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 1 এবং 3, সো এখানে 1 আর 3 হচ্ছে মুনাফা জাতীয়। তারপর দেখো যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যাকে আমি যে এমসিকিউটাই মানে এর আগে একটা পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম এই কথাটা, যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ কি হবে? যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ দ্বারা কি বোঝায়? মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, নাকি মূলধন জাতীয়, নাকি মুনাফা জাতীয় প্রাপ্তি, কোনটা? হ্যাঁ হ্যাঁ, মুনাফা জাতীয়, এটা নিয়মিত তুমি পাবা, তাই না? নিয়মিত তুমি পাবা, সো এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপরে আছে ব্যবসায়ের জন্য পণ্য আমদানি শুল্ক, এটা কি মূলধন জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় খরচ, মুনাফা জাতীয় আয়, কোনটা বলো তো? মুনাফা জাতীয় খরচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই মেয়েরা কথা বলছে না এখানে একটাও, শুধু ছেলে একটা ছেলে উত্তর দিচ্ছে। আর শোনো আমি কি বলি, প্রথম কথা হচ্ছে যদি ক্লাসে কথা না বলো, সোজা হিসাব একবারে ক্লাস থেকে সাসপেন্ড হবে প্রথম, দ্বিতীয়ত হচ্ছে গার্ডিয়ানকে আমাকে কল দিতে হবে, তারপর আবার ক্লাসে ঢুকাবো, আর গার্ডিয়ানকে কল দেওয়া মানে তো তোমার বাবা মাকে আমি বলবো এই কথাটা যে ক্লাসে কথা বলে না, মানে আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটা বলে না, ভাবছো অনলাইন দেখে সুযোগ পেয়ে যাবা, সেটা হচ্ছে না। হ্যাঁ, দেখো তারপর ব্যবসায়ের ব্যবহারের জন্য ক্রয়কৃত জমি রেজিস্ট্রেশন, মানে ব্যবহারের জন্য কিনছো, প্রথম কথা রেজিস্ট্রেশন বাবদ 5,000 টাকা। জমি একটা স্থায়ী সম্পদ, কিন্তু ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন খরচ 5,000 টাকা, এটা মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় বলো তো? ব্যবসায়ে ব্যবহারের জন্য ক্রয়কৃত জমির রেজিস্ট্রেশন বাবদ 5,000 টাকা ব্যয় করা হলো, এটা কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয়, নাকি নিয়মিত, নাকি বিলম্বিত মুনাফা জাতীয়? থ্যাংক ইউ, মূলধন জাতীয়, কারণ এটা ব্যবহারের জন্য, তাই না? এটা ব্যবহারের জন্য, সো এটা অনেক দিন পর পর কিনবে, 5-10 বছর পর পর। রেজিস্ট্রেশন ডেলি করা লাগে না, রেজিস্ট্রেশন একবারই করতে হয় অনেক বছর পরে। হ্যাঁ, মানে যেদিন কিনবে সেই সময় রেজিস্ট্রেশন করবে, শেষ। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হয় কোনটা কোনটা বলো তো? বিশদ আয় বিবরণী মানে যেখানে আয় ব্যয় লিখে থাকি শুধু, তো কোন ধরনের তথ্যগুলো লিখে রাখি বিশদ আয় বিবরণীতে বলো তো? মুনাফা জাতীয় ব্যয় লিখে রাখি, মুনাফা জাতীয় আয় লিখে রাখি, তাই না? মূলধন জাতীয় লিখি না। থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে ক নাম্বারটা হবে? সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর আছে কি আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে। আর্থিক অবস্থার বিবরণীতে শুধু কি লিখি? সম্পদ টম্পদ এগুলো লিখে থাকি, তাই না? তাহলে এখানে কোনটা হবে? মূলধন জাতীয় প্রাপ্তি আসবে কিনা, মুনাফা জাতীয় ব্যয় আসবে কিনা, তারপরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসবে কিনা বলো? একটু কনফিউশন। হ্যাঁ, গাইড দেখে বলতেছো কে কে? হাত তুলো। আচ্ছা দেখো, শিওর? দেখো, আচ্ছা থ্যাংক ইউ। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে মানে এই ব্যাপারটা বুঝো, এটার আরেক নাম হচ্ছে অলিক সম্পদ, ওখানে আমরা অলিক সম্পদ নামে লিখে থাকি, এটা লিখে রাখো। অলিক সম্পদ, নিচের কোনটা অলিক সম্পদ আসতে পারে এমসিকিউ, নিচের কোনটি অলিক সম্পদ, তখন কিন্তু এটা আমাদেরকে লিখতে হবে। আমার কথা কি ক্লিয়ার? নিচের কোনটা অলিক সম্পদ আসতে পারে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, প্রাথমিক খরচ, হ্যাঁ, দায় গ্রাহকের দস্তুরি,
কমিশন, এই ধরনের আর কি। ব্যবসায় পণ্য আনয়নে জাহাজ ভাড়া, এটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? ব্যবসায় পণ্য আনয়নের জাহাজ ভাড়া প্রদান প্রতি সময় আনতে হবে, মুনাফা জাতীয় হবে। থ্যাংক ইউ ওকে। তারপরে 10 বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা বলো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 3 বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ অ্যান্ড ফার্মকে প্রদান। তাহলে 3 বছরের জন্য, দীর্ঘমেয়াদ, অনেক দিনের জন্য, তাই না? 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ, এগুলো না। ব্যবসায় অফিস স্থানান্তর ব্যয়, এইটা। তার মানে 1 এবং 3, রাইট? 1 এবং 3, খ নাম্বারটা উত্তর। ওকে, তারপর দেখো বলতেছে 2022 সালের 1 জানুয়ারি জনাব প্লাবন ভৌমিক তার ব্যবসায়ের জন্য 40,000 টাকা মূল্যের একটা যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ 5,000 টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি 2025 সালের 25,000 টাকায় বিক্রয় করেন। এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল 24,000 টাকা। খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয় কত বলো তো? হিসাব করে বের করতে পারো? একটা যন্ত্রপাতি কিনছে 40,000 টাকা দিয়ে, কত দিয়ে? 40,000 টাকা। আচ্ছা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হয়েছে 5,000, দেও যোগ করে ওর সাথে 5,000 টাকা, তাহলে হয় কত? 45,000 টাকা। এটা কি 45,000 টাকা হবে মূলধন জাতীয় ব্যয়? 45। 4 বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছিল বলো তো? হ্যাঁ বলো, কি বলতেছিলে? বলো কি বলতেছিলা? তাহলে এই সময় যন্ত্রটির মূল্য বাদ দেওয়ার পর, মানে অবচয় বাদ দেওয়ার পর, অবচয় বাদ দেওয়ার পর 24,000। তাহলে তুমি এখানে 24,000 বিয়োগ করো। তাহলে 45,000 থেকে 24,000 গেলে কত হয় বলো তো? 21,000 টাকা, রাইট? তার মানে 21,000 টাকা হচ্ছে অবচয়। 21,000 টাকা কি অবচয়? যে ঘ নাম্বারটা 21,000 টাকা অবচয়। এখন দেখো 21,000 টাকা অবচয়, তো বিক্রি করছে কত টাকা? মানে ওর দাম ছিল 24,000 টাকা আর বিক্রি করছে 25,000 টাকা। তাহলে কত বেশি বিক্রি করছে? যা দাম তার চেয়ে 1,000 টাকা বেশি বিক্রি করছে। এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এই 1,000 টাকা, ক 13 ক হচ্ছে 1,000 টাকা মূলধন জাতীয় আয়। হ্যাঁ, যা দাম তার চেয়ে বেশি বিক্রি করছে। আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল করব। সো যারা এখনও হচ্ছে নিয়মিত ক্লাসে না, একটু কষ্ট করে, মানে তোমাদের তো পরিচিত না কেউ কারোর সাথে, তো পরিচিত যদি হয় তাহলে বলে দিও যে স্যার ক্লাসে একটু থাকার জন্য। হ্যাঁ, আচ্ছা। আর মানে আমি জানি অনেকেই করে কি, ওই নাম্বার নিয়ে আবার মেসেজ যোগাযোগটুক করে, তো এই জন্য বলি যে দয়া করে একটু বলে দিও যদি পরিচিত হয়, কথাবার্তা যদি হয়ে থাকে কারোর সাথে কারো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে নিয়মিত ক্লাসে থাকতে হবে। 3 দিন আমি আজকে দেখবো কে কে উপস্থিত ছিল। অটো, এখানে জুম অ্যাপের মধ্যে অটো প্রেজেন্ট হয়ে যায়, তো আমি এটা দেখবো কার কার প্রেজেন্ট আছে। যে প্রেজেন্ট আছে তার সে তো ভালো। দ্বিতীয় কথা হচ্ছে কার কতটুকু অ্যাক্টিভিটিস সেটাও এখানে দেখা যাবে। কে কয়বার কথা বলছে, কে কয়বার কথা বলে নাই, কে কতটুকু কথা বলছে, কে কয় মিনিট অ্যাক্টিভিটিস ছিল, এটাও আমি দেখব। দেখার পর ডিসিশন নিব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থাকো। আর হচ্ছে পুরো অধ্যায়টা একটু পড়ো, রিডিং পড়ো। কারো কোথাও যদি প্রশ্ন থাকে তাহলে দয়া করে পরের ক্লাসে একটু কষ্ট করে হলেও বইলো। হ্যাঁ, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি আমার কথা?